হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাসে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 4। অলরেডি আমাদের 1 থেকে 4 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাছাই করা এমসিকিউ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? এখানে 4টি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি হলো ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিম করবেট ন্যাশনাল পার্ক এর আগে কি নাম ছিল? হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক ছিল। এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1936 সালে প্রতিষ্ঠা হয়। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। জিম করবেট ন্যাশনাল পার্ক আগে হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। 1936 সালে এটি প্রতিষ্ঠা হয়, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবং কাজিরঙ্গা ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, অসম রাজ্যে অবস্থিত। অসম রাজ্যে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হলো আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। সুন্দরবনের কথা যদি বলা হয়, এখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন, পশ্চিমবঙ্গেতে অবস্থিত। গির অরণ্যের কথা যদি বলা হয়, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাট রাজ্যে অবস্থিত গির অরণ্য। এবং এটি এশিয়ার সিংহের জন্য বা এশিয়াটিক লায়নের জন্য ফেমাস। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতে জয় শব্দটি কতবার আসে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জাতীয় সঙ্গীতে জয় শব্দটি কতবার আসে? প্রথমত জানতে হবে ভারতের জাতীয় সঙ্গীত কোনটি। তো ভারতের জাতীয় সঙ্গীতের কথা যদি বলা হয়, জনগণ মন, যেটি হচ্ছে ন্যাশনাল অ্যান্থাম। ন্যাশনাল অ্যান্থাম হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। এটি রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তারই রচনা হলো ন্যাশনাল অ্যান্থাম জনগণ মন। জনগণ মন, তোমরা মনে রাখবে। এবং এখানে জয় শব্দটি কতবার এসেছে? জয় শব্দটি এসেছে 10 বার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এবং তোমাদের পরীক্ষাতে আসে এই জনগণ মন, এটি গাইতে কত সেকেন্ড সময় লাগে? এটি গাইতে লাগে 52 সেকেন্ড, সম্পূর্ণ গাইতে সময় লাগে। এবং সংক্ষিপ্ত আকারে যদি বলা হয় তখন লাগে 20 সেকেন্ড সময় লাগে। তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের ন্যাশনাল অ্যান্থম কোনটি? জনগণ মন। রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গাইতে কত সেকেন্ড লাগে? 52 সেকেন্ড সময় লাগে। 52 সেকেন্ড। এবং সংক্ষিপ্ত আকারে 20 সেকেন্ড সময় লাগে। এটা মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের ন্যাশনাল সঙ্গীতের কি নাম? ন্যাশনাল সঙ্গের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে বন্দে মাতরম। বন্দে মাতরম। এবং এটি কে রচনা করেন? এটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন বন্দে মাতরম। এবং এটি কোথার থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম তোমাদের পরীক্ষাতে যদি আসে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এটি নেওয়া হয়েছে কোথার থেকে? মুন্ডক উপনিষদ নয়, এটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে। কোথার থেকে? আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবং মুন্ডক উপনিষদের কথা যদি বলা হয়, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে ওটি সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে, এটি কোথার থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরমটি। এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1919 সালের 13ই এপ্রিল। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। এখান থেকে আরো প্রশ্ন আসে যে এটি কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে এই হত্যালীলা চলেছিল। এবং কার নির্দেশে এই হত্যালীলা চালিয়েছিল? জেনারেল ডায়ার। জেনারেল ডায়ারের নেতৃত্বে এই হত্যালীলা চলেছিল। এবং তোমরা মনে রাখবে এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। এই জেনারেল ডায়ারের নেতৃত্বে যে হত্যালীলা চলেছিল জালিয়ানওয়ালাবাগে, তার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে এর প্রতিবাদে অর্থাৎ এর প্রতিশোধে জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন? সেখানে হয়ে যাবে উধম সিং। জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং, হত্যা করেছিলেন এর প্রতিশোধের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নাম্বার প্রশ্ন, গৌতম বুদ্ধের গুরুর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে আলার কালাম। অপশন এ সঠিক উত্তর। গৌতম বুদ্ধ সংখ্যা দর্শনের শিক্ষা নিয়েছিলেন তার কাছ থেকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মহাবীর কে ছিলেন? 24তম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের বা শেষ তীর্থঙ্কর ছিলেন। চাণক্যের কথা যদি বলা হয়, চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন। চাণক্য। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে চাণক্যের অপর নাম কি? চাণক্যের অপর নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য হচ্ছে চাণক্যের অপর নাম, বা বিষ্ণুগুপ্ত তার অপর নাম। বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য হচ্ছে চাণক্যের অপর নাম। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের রচনা। শুদ্ধোদয় কে ছিলেন? শুদ্ধোদয়ের কথা যদি বলা হয়, গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোদয়, যিনি কপিলবস্তুর রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 5 নাম্বার প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও সুভাষচন্দ্র বসুর আরেকটি ফেমাস উক্তি রয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে আসে, সেটি হলো দিল্লি চলো। দিল্লি চলোর কথা যদি বলা হয়, এটি কার দিল্লি চলো? এটি হচ্ছে সুভাষচন্দ্র বসুর উক্তি। তিনি এটি 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন, তখন এই স্লোগানটি তিনি দিয়েছিলেন। এছাড়াও মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, তার উক্তি হলো ডু অর ডাই, অর্থাৎ করব অথবা মরব। ভারত ছাড়ো আন্দোলনের সময় এই উক্তিটি দিয়েছিলেন। ভগৎ সিং এর কথা যদি বলা হয়, ইনকলাব জিন্দাবাদ। এটি হচ্ছে ভগৎ সিং এর উক্তি। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কবে করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই সংশোধনটি ছিল সংবিধানের ভূমি সংস্কার সংক্রান্ত। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, 1950-এর কথা যদি বলা হয়, 1950-এর 26শে জানুয়ারি এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। এবং এই দিনটি সংবিধানের যে কার্যক্রম সংবিধানের কার্যক্রম শুরু হয় 1950-এ। 1952-এর কথা যদি বলা হয়, জেনারেল ইলেকশন অর্থাৎ প্রথম নির্বাচনের কথা যদি বলা হয়, নির্বাচন শুরু হয়েছিল 1952 সালে, 51-52-তে। 1954 সালে ভারত এবং চীনের মধ্যে একটি চুক্তি হয়, সেই চুক্তিটির নাম হচ্ছে পঞ্চশীল চুক্তি হয় ভারত এবং চীনের মধ্যে 1954 সালে। নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, বর্তমানে ভারতের সবচেয়ে বড় ব্যাংক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন বি সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে, প্রথমত আমরা বলছি এটি 1806 সালে স্থাপিত হয়েছিল ব্যাংক অফ কলকাতা নামে স্থাপিত হয়েছিল 1906 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
পরে এটি বিবর্তিত হয়ে 1955 সালে এটি স্টেট ব্যাংক এসবিআই নামে পরিচিত হন। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে প্রতিষ্ঠা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটি 1935 সালে প্রতিষ্ঠা হয়। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। এটি হচ্ছে সব ব্যাংকের হিসাব কিতাব রাখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা যদি বলা হয়, এটি হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ ভারতীয় মূলধনে তৈরি ব্যাংক এবং এটি লালা লাজপত রায় এটি প্রতিষ্ঠা করেছিলেন বা উদ্বোধন করেছিলেন। এইচডিএফসি ব্যাংক এটি কি? এটি হচ্ছে ভারতের প্রথম বৃহত্তম বেসরকারি ব্যাংক। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। এটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং এটি কি নামে পরিচিত? এটি হচ্ছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোণার্কের সূর্য মন্দির। এছাড়াও তোমরা মনে রাখবে সম্রাট অশোক সম্বন্ধে। সম্রাট অশোক কি নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। এটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তার সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য উপাধি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কালিদাস তার নবরত্নের মধ্যে একজন ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। অপশন এ সঠিক উত্তর। তিনি প্রথম রাষ্ট্রপতি একমাত্র যিনি পরপর 2 বার রাষ্ট্রপতি পদে মনোনীত বা রাষ্ট্রপতি ছিলেন। এবং তোমরা মনে রাখবে তিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পরপর 2 বার রাষ্ট্রপতি পদে অর্থাৎ দীর্ঘ সময় ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তার জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। জাকির হোসেন তিনি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন। আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, তাকে কি বলা হয়? ভারতের মিসাইল ম্যান বলা হয় বা উইংস অফ ফায়ার। কার লেখা? উইংস অফ ফায়ারের কথা যদি বলা হয়, এটি হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রাওলাট অ্যাক্ট কোন বছর পাস হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1919 সালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই আইনে ব্রিটিশ পুলিশকে বিনা বিচারে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছিল এই রাওলাট অ্যাক্টে। ব্রিটিশ পুলিশ বিনা বিচারে যে কোনো নাগরিককে গ্রেপ্তার করত। এটি ছিল রাওলাট অ্যাক্ট। 1919 সালে এটি পাস হয়। একে কি বলা হতো? একে বলা হয় কালা বা ব্ল্যাক আইন বা ব্ল্যাক কানুন বলা হয়। ওকে। এছাড়াও তোমরা মনে রাখবে 1920 সালে এই বছর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন অর্থাৎ AITUC প্রতিষ্ঠা হয়। ওকে। এছাড়াও তোমরা মনে রাখবে 1918 কথা। 1918 হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল 1918 সালে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে 1911 সালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে 1911 সালের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম এটি গাওয়া হয়েছিল। 1905 কথা যদি বলা হয়, 1905 লর্ড কার্জন বঙ্গভঙ্গ 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। 1950 সালের কথা যদি বলা হয়, জনগণ মনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেন। ওকে, 1950 সালের 24শে জানুয়ারি।
জাতীয় সঙ্গীতকে অর্থাৎ জনগণকে জাতীয় অ্যান্থামকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেন। 1912 কথা যদি বলা হয়, কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় রাজধানীকে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতাতে কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছিলেন। এবং দিল্লির কথা যদি বলা হয়, 1911 সালে এটি ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 বা 12-তে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে বোম্বে অর্থাৎ মুম্বাই। 1885 সালে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1985 সালে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1498 সালে। অপশন এ সঠিক উত্তর। তিনি পর্তুগিজ নাবিক ছিলেন এবং কালিকট বন্দরে তিনি এসে পৌঁছেছিলেন। এছাড়াও তোমরা মনে রাখবে 1502 এর কথা যদি বলা হয়, ভাস্কো দা গামা দ্বিতীয়বার ভারতে এসেছিলেন। দ্বিতীয়বার কবে ভারতে আসেন? 1502 সালে তিনি ভারতে আসেন। ওকে। এছাড়াও 1492 সাল কি জন্য বিখ্যাত? এটি হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন বা খোঁজ পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মতিলাল নেহেরু। অপশন বি রাইট অ্যান্সার। মতিলাল নেহেরু 1923 সালে চিত্তরঞ্জন দাস সভাপতি ছিলেন। চিত্তরঞ্জন দাস কে ছিলেন? সভাপতি ছিলেন স্বরাজ পার্টির, এবং মতিলাল নেহেরু ছিলেন সম্পাদক ছিলেন স্বরাজ পার্টির। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, তিনি বেলগাঁও অধিবেশনে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তিনি একবারই হয়েছিলেন মাত্র 1924 সালে বেলগাঁও অধিবেশনে সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। এছাড়া সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয়, তার কথা হচ্ছে দিল্লি চলো, তিনি এই স্লোগানটি দিয়েছিলেন। লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরোধিতার সময় পুলিশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছিল। এবং লালা লাজপত রায় কি নামে পরিচিত? পাঞ্জাব কেসরি নামে পরিচিত। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক নিজের আত্মজীবনী লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর নিজের আত্মজীবনী তুজুকি বাবরি লিখেছেন। অপশন বি সঠিক উত্তর। রাইট অ্যান্সার হয়ে যাবে বাবরের আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবরি। তিনি তুর্কি ভাষায় লিখেছেন বাবরনামা। তাছাড়া তুজুকি বাবরি বা বাবরনামা তার আত্মজীবনীর নাম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জাহাঙ্গীরের কথা। জাহাঙ্গীরও নিজের আত্মজীবনী নিজেই লিখেছেন। আকবরের কথা যদি বলা হয়, আকবর তিনি কে ছিলেন? তার আত্মজীবনীর কি নাম? আকবর নামা হচ্ছে তার আত্মজীবনীর নাম। শাহজাহানকে কি বলা হয়? শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। তার রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। ঔরঙ্গজেবের কথা যদি বলা হয়, তাকে কি বলা হয়? জিন্দা পীর বলা হয়। জিন্দা পীর হচ্ছে ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে শুরু হয় 1942 সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন, এবং 8ই আগস্ট পর্যন্ত চলেছিল। মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন 1942 সালের 8ই আগস্ট। 1940-এর কথা যদি বলা হয়, আগস্ট প্রস্তাব দিয়েছিলেন এই দিন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় এবং 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, রামধনুতে কোন রঙের বিক্ষেপণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি রঙের। অপশন বি সঠিক উত্তর। কি কারণে এর বিক্ষেপণ সবচেয়ে বেশি?
তো রামধনুর যে বেগুনি রং রয়েছে তার বিক্ষেপণ সবচেয়ে বেশি, কারণ বেগুনি রঙের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তাই বিক্ষেপণ সবচেয়ে বেশি। এছাড়াও লাল রঙের কথা যদি বলা হয়, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, তাই এই রঙের বিক্ষেপণ সবচেয়ে কম এবং বিপদ সংকেতে এই লাল রঙকেই দেখানো হয়, অর্থাৎ ডেঞ্জারাস যে প্রতীক চিহ্ন দেখানো হয় লাল রং দেখানো হয়। হলুদের কথা যদি বলা হয়, হলুদ রং হচ্ছে মধ্যবর্ণ, এটি হচ্ছে একটি মধ্যবর্ণ বলা হয়। ওকে, এবং একে মাঝখানের দিকে দেওয়া হয়, কারণ স্পেকট্রামারে এটি মাঝখানে রাখা হয়, কারণ এটি হচ্ছে হালকা জাম বা মধ্যবর্ণ হিসাবে রাখা হয় একে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, শেরশাহের বাল্যকালের নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে ফরিদ খাঁ, অপশন এ সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে সেলিম মুঘল সম্রাট জাহাঙ্গীরের বাল্যকালের নাম, জাহাঙ্গীরের বাল্যকালের নাম। খুররম কার নাম? শাহজাহানের অপর নাম, শাহজাহানের অপর নাম হচ্ছে খুররম। জালাল কার অপর নাম? জালাল হচ্ছে মুঘল সম্রাট আকবরের অপর নাম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শেরশাহের বাল্যকালের নাম হচ্ছে ফরিদ খাঁ, জাহাঙ্গীরের নাম হচ্ছে সেলিম, খুররম হচ্ছে শাহজাহানের অপর নাম, আকবরের অপর নাম হচ্ছে জালাল। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 12 মার্চ 1930 সালে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে কে শুরু করেছিল? মহাত্মা গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে এই যাত্রা শুরু করেছিলেন, যা ডান্ডি মার্চ নামে পরিচিত। ডান্ডি যাত্রা শুরু করেছিলেন, এটা আইন আন্দোলন নামে পরিচিত। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? ভারতের সবচেয়ে চওড়া নদীর কথা বলা হলে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্রের সাথে। এটি তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। এবং বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। সাংপো হচ্ছে তিব্বতে সাংপো নামে পরিচিত এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এছাড়াও গঙ্গা নদীর কথা যদি বলা হয়, এটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম নদী 2525 কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য। এছাড়াও তোমরা যমুনার কথা যদি বলা হয়, যমুনা হচ্ছে গঙ্গার উপনদী, ভারতের যে গঙ্গা নদী হচ্ছে তার উপনদী হচ্ছে যমুনা নদী। আগ্রা এবং দিল্লি শহর হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এবং গোদাবরী নদীর কথা যদি বলা হয়, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের হচ্ছে দীর্ঘতম নদী, একে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে 7ম স্থানে রয়েছে, 7 নম্বরে রয়েছে। ভারত বিশ্বের মোট ভূমির প্রায় 2.4% অধিকার করেছে সারা বিশ্বের মধ্যে। এবং 5ম স্থানে কোন দেশ রয়েছে? 5ম স্থানে রয়েছে ব্রাজিল রয়েছে। 3য় স্থানের কথা যদি বলা হয় কোন দেশ রয়েছে? প্রথমত তোমরা 5ম স্থানে তো বললাম, 2য় স্থানের কথা যদি বলা হয়, 2য় স্থানে রয়েছে কানাডা, 2য় স্থানে রয়েছে এটি। প্রথমের কথা যদি বলা হয়, প্রথম স্থানে রয়েছে রাশিয়া, হচ্ছে প্রথম স্থানে রয়েছে। তো রাশিয়া হচ্ছে প্রথম স্থানে, কানাডা হচ্ছে 2য় স্থানে, 5ম স্থানে ব্রাজিল এবং ভারত হচ্ছে সপ্তম স্থানে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? রাইট অ্যান্সার হয়ে যাবে 7516 কিলোমিটার হচ্ছে উপকূল রেখার দৈর্ঘ্য। এটি আন্দামান, নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ মোট দৈর্ঘ্য নিয়ে তৈরি হয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন 6100 কিলোমিটার উপকূলের কথা যদি বলা হয়, এটি হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য, যেটি গুজরাট উপকূল রেখা হচ্ছে সবচেয়ে দীর্ঘ উপকূল। গুজরাট উপকূল হচ্ছে সবচেয়ে দীর্ঘ উপকূল ভারতের মধ্যে। এবং সবচেয়ে ছোট্ট উপকূলের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে গোয়ার উপকূল হচ্ছে সবচেয়ে ছোট্ট উপকূল। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি?
রাইট অ্যান্সার হয়ে যাবে শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের উষ্ণ গ্রহ। বায়ুমণ্ডলে প্রচুর কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, CO2 থাকে, সেই কারণে সবচেয়ে গরম গ্রহ বলা হয় শুক্র গ্রহকে, এবং একে কি বলা হয়, শুকতারাও বলা হয়, শুকতারাও বলা হয়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে বুধ গ্রহের কথা যদি বলা হয়, সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ গ্রহ। বায়ুমণ্ডল না থাকায় এটি সবচেয়ে হচ্ছে উষ্ণ নয়, এটি উষ্ণ নয়, মনে রাখবে এটি হচ্ছে উষ্ণ তবে নয় এটি। এবং মঙ্গলের কথা যদি বলা হয়, মঙ্গলকে কি বলা হয়, লাল গ্রহ বলা হয়। এবং লাল গ্রহ কি কারণে বলা হয়, এখানে থাকে আয়রন অক্সাইড থাকে, আয়রন অক্সাইড থাকার কারণে কি লাল গ্রহ বলা হয়। পৃথিবীকে কি বলা হয়, নীল গ্রহ বলা হয়। এখানে জলের উপস্থিতির কারণে একে নীল দেখায়, তাই নীল গ্রহ বলা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কি দেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর দ্বিতীয়, অপশন এ সঠিক উত্তর। তিনি নিজের পেনশন বৃদ্ধির দাবি জানাতে রাজা রামমোহন রায়কে নিজের দূত হিসাবে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। আকবর দ্বিতীয় তাকে রাজার উপাধি দিয়েছিলেন। এবং বাহাদুর শাহের কথা যদি বলা হয়, বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট ছিলেন, শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর, যিনি 1857 সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। লর্ড বেন্টিং এর কথা যদি বলা হয়, 1829 সালে রামমোহন রায়ের সহায়তায় সতীদাহ প্রথা রদ করেন, সতীদাহ প্রথা রদ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 25 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া থেকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে ভারতে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আমেরিকার কথা যদি বলা হয়, মৌলিক অধিকার, মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে, বা একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এবং জার্মানি থেকে কি নেওয়া হয়েছে, জরুরি অবস্থা, জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালা রাজ্যের নৃত্য হলো কথাকলি, এবং এটি হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য। তামিলনাড়ু রাজ্যের কথা যদি বলা হয়, ভরতনাট্যম, ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। উড়িষ্যা রাজ্যের হচ্ছে ওড়িশি, হচ্ছে উড়িষ্যা রাজ্যের নৃত্য। এবং মণিপুরের কথা যদি বলা হয়, মণিপুরি, এগুলির নামগুলো শুনেই বোঝাচ্ছে মণিপুরি, ওড়িশি এগুলি হচ্ছে উড়িষ্যা রাজ্যের। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি সংসদের কোন কক্ষের সদস্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোনো কক্ষেরই সদস্য নন, অপশন সি রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, তবে রাষ্ট্রপতি সংসদের হচ্ছে অবিচ্ছেদ্য একটি অঙ্গ। রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, ভারতের যে সংসদ, ভারতের যে পার্লামেন্ট, ভারতের পার্লামেন্ট সমান হচ্ছে লোকসভা, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে হচ্ছে ভারতের পার্লামেন্ট গঠিত। ওকে, ভারতের সংসদ হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত, তাই রাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষেরই সদস্য নন, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন বি, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 সালে এটি কার্যকর হয়। 42তম সংবিধান সংশোধনের কথা যদি বলা হয়, 1976 সালে একে বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এখানে প্রস্তাবনার যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো যুক্ত করা হয়েছে। 44তম সংবিধান সংশোধনের কথা যদি বলা হয়, 1976 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির যে অধিকার, এই অধিকার থেকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 1976 সালে।
এছাড়াও ৭৩তম সংবিধান সংশোধন ১৯৯২ সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মর্যাদা পায়। নেক্সট হচ্ছে ২৯ নম্বর প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ সদস্য কত হতে পারে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ৫৫২ হতে পারে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ৫৫০-এর কথা। বর্তমানে ১০৪তম সংশোধনীর পর দুজনকে ১০৪তম সংশোধনীর মাধ্যমে দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান থাকে সদস্য থাকে মনোনীত তা বাতিল হয়েছে এবং বর্তমানে যে সর্বোচ্চ ধরা হয় ৫৫০ ধরা হয় এবং যেটি ১০৪তম সংশোধনীর মাধ্যমে এই দুইজন যে অ্যাংলো ইন্ডিয়ান থাকে তাকে বাতিল করা হয়েছে এবং বর্তমানের কথা যদি বলা হয় হয়ে যাবে ৫৫০। এবং লোকসভার সদস্য আমরা তো ৫৫২ই জানি, কিন্তু ১০৪তম সংশোধনীর মাধ্যমে এই দুইজনকে বাতিল করা হয়েছে। এছাড়াও ৫৪৩-এর কথা যদি বলা হয়, বর্তমানে লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে ৫৪৩। নেক্সট হচ্ছে ৩০ নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সিদ্ধার্থ। অপশন বি সঠিক উত্তর। তিনি কোন বংশের ছিলেন? তিনি ছিলেন শাক্য বংশের ছিলেন, রাজপুত্র ছিলেন। এছাড়াও রাহুলের কথা যদি বলা হয়, গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম হচ্ছে রাহুল। গৌতম বুদ্ধের একমাত্র পুত্র যার নাম হচ্ছে রাহুল। বর্ধমান কে ছিলেন? বর্ধমান হচ্ছে মহাবীরের জৈন এর যে ছোটবেলার নাম ছিল, মহাবীর জৈনের ছোটবেলার নাম ছিল, মহাবীরের ছোটবেলার নাম ছিল বর্ধমান। এবং দেবদত্ত কার নাম ছিল? গৌতম বুদ্ধের খুড়তুতো ভাই বা শত্রু ছিলেন। গৌতম বুদ্ধের খুড়তুতো ভাই যিনি শত্রু ছিলেন, যিনি বুদ্ধকে হত্যা করার চেষ্টা করেছিলেন, তিনি হলেন দেবদত্ত। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লোকসভার সদস্য হতে গেলে বয়স কত হওয়া প্রয়োজন? দ্বিতীয় হচ্ছে রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স কত হওয়া প্রয়োজন? তৃতীয় হচ্ছে প্রধানমন্ত্রী হতে গেলে বয়স কত হওয়া প্রয়োজন? এবং ৪ নম্বর হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট হতে গেলে বয়স কত হওয়া প্রয়োজন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের রইল হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।